কোপা আমেরিকার দ্বিতীয় সেমিতে আর্জেন্টিনা কলম্বিয়া 1-1 গোলের সমতা, টাই ব্রেকারে হবে ভাগ্য নির্ধারণ। করোনা সংক্রমণ বাড়ায় অক্সিজেন সংকটের শঙ্কা, দিনে লাগে 200 থেকে 210 টন, দ্রুত পদক্ষেপের তাগিদ। আজ থেকে গণটিকা নিবন্ধন শুরু, আগামী সপ্তাহে প্রয়োগ। নিবন্ধন করতে পারবেন 35 বছরের বেশি বয়সীরা। করোনায় বেড়েছে মানসিক রোগীর সংখ্যা, অনিশ্চয়তা, মৃত্যু ভয়, অর্থনৈতিক বিপর্যয়, বেকারত্বই মূল কারণ। গত অর্থ বছরে কালো টাকা সাদা করেছে রেকর্ড প্রায় 12,000 জন, বৈধ হয়েছে 20,500 কোটি টাকা। স্বাগত সকাল 9টার বিরতিহীন 1 ঘন্টার ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সঙ্গে আছি নুসরাত আফরিন। শিরোনাম শুনছিলে, চলে যাচ্ছি পুরো খবরে। দর্শক, কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে জমজমাট এক লড়াইয়ের সাক্ষী হলো ফুটবল প্রেমীরা। আর্জেন্টিনা ফেভারিট হিসেবে নামলেও ম্যাচ জুড়ে আলো ছড়িয়েছে কলম্বিয়া। নির্ধারিত সময়ে 1-1 সমতা থাকায় ম্যাচ গড়িয়েছে টাই ব্রেকারে। ব্রাজিলের মানে গারিনচা স্টেডিয়ামে শুরু থেকে আধিপত্য আর্জেন্টিনার। মেসি মার্টিনেজের রসায়নে 7 মিনিটেই এগিয়ে যায় আলবিসেলেন্সতে। গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা চালায় কলম্বিয়া, সুযোগ পেলেও জালের দেখা পাননি হুয়ান কোয়াদ্রে। গোলমুখে 7 শটের একটি মাত্র লক্ষ্যে ছিল কলম্বিয়ার। বিপরীতে আর্জেন্টিনার 4 শটের 2টি ছিল অন টার্গেটে। ম্যাচের 61 মিনিটে কলম্বিয়াকে ম্যাচে ফেরান লুইস দিয়াস। করোনা রোগী বেড়ে যাওয়ায় অক্সিজেন সংকটের শঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে 200 থেকে 210 টন অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বর্তমানে দেশে উৎপাদনকারী 5টি প্রতিষ্ঠান প্রতিদিন গড়ে 235 টন অক্সিজেন সরবরাহ করার সক্ষমতা থাকেন। অক্সিজেন সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশ জুড়ে ছিল তীব্র অক্সিজেন সংকট। অক্সিজেনের অভাবে টালমাটাল ছিল সারা ভারত। অক্সিজেন না পেয়ে মৃত্যুর ঘটনাও ঘটে। এরই মধ্যে দেশে সাতক্ষীরা ও বগুড়াই হাসপাতালে অক্সিজেনের অভাবে করোনা রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে। ফলে করোনা চিকিৎসায় আবার আলোচনায় অক্সিজেন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, লিন্ডে বাংলাদেশ থেকে দিনে 110 টন পর্যন্ত অক্সিজেন পাওয়া যাচ্ছে। স্পেকট্রা 68 টন এবং আবুল খায়ের, ফ্রেশ ও ইসলাম থেকে 57 টন পর্যন্ত অক্সিজেন পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে প্রতিদিন গড়ে পাওয়া যাচ্ছে 235 টন অক্সিজেন, কিন্তু চাহিদা আছে 200 থেকে 210 টনের মধ্যে। সামগ্রিকভাবে কিন্তু অক্সিজেনের চাপ সারা বাংলাদেশই আছে, সেইটি আমরা এখন মোকাবেলা করতে পারছি। সিলিন্ডারের গ্যাসের আমাদের কোনো সংকট নেই, লিকুইড গ্যাসেরও এই মুহূর্তে সংকট নেই। কিন্তু রোগীর সংখ্যা যদি অব্যাহতভাবে বেড়ে যেতে থাকে, তাহলে সেটি আমাদেরকে অবশ্যই একটি চ্যালেঞ্জের মুখে ফেলবে। অক্সিজেন জেনারেটর সংগ্রহ করার উদ্যোগ আমরা নিয়েছি। সিএমএসডির মাধ্যমে 40টি অক্সিজেন জেনারেটর আমরা সংগ্রহ করব এবং সেটি বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের মতো অবস্থা যেন না হয়, সেজন্য দ্রুতই অক্সিজেনের যোগান করতে হবে। কোভিড-19 চিকিৎসায় অক্সিজেনের যে ব্যবহার বা অক্সিজেনের যে প্রয়োজনীয়তা, এটা অনস্বীকার্য। এটার কোনো নেই। অক্সিজেনই একমাত্র চিকিৎসার সামগ্রী যেখানে আমাদের এই যে প্রাইমারি চিকিৎসা সামগ্রী হিসেবে বলতে পারি। অক্সিজেন নিয়ে আমাদের সক্ষমতা বাড়াতে হবে। অক্সিজেন নিয়ে মেগা প্রজেক্ট যেগুলোকে বলে, সক্ষমতা বাড়াতে গেলে সমস্ত কিছু আসে যাবে। ওর মধ্যে অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থাও বাড়াতে হবে, অর্থাৎ হাই ফ্লো নাজাল ক্যানুলা, আইসিইউ এগুলো বাড়াতে হবে। তবে আসার কথা, দীর্ঘ 2.5 মাস পর ভারত থেকে বাংলাদেশে অক্সিজেন আমদানি আবার শুরু হয়েছে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফের শুরু হচ্ছে গণটিকার নিবন্ধন। বুধবার সকাল 10টা থেকে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে পারবেন 35 বছরের বেশি বয়সী যে কেউ। এই সব তথ্য জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আগামী সপ্তাহ থেকেই টিকা পাবেন নিবন্ধিত ব্যক্তিরা। যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের মাধ্যমে 25 লাখ ডোজ টিকা পেয়েছে সরকার। চীন থেকে এসেছে আরও 20 লাখ। এছাড়া সিনোফার্ম ও ফাইজারের আরও 12 লাখ টিকা হাতে আছে সরকারের। সব মিলিয়ে গণটিকা শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ।
সুরক্ষা অ্যাপে এসেছে বেশ কিছু পরিবর্তন। শিক্ষার্থী ও প্রবাসী সহ অগ্রাধিকার তালিকায় যুক্ত করা হয়েছে আরও বেশ কয়েকটি জনগোষ্ঠীকে। বয়সসীমা 40 থেকে করা হয়েছে 35। সব ধরনের প্রস্তুতি শেষ, এখন চলছে ট্রায়াল। যাদের বয়স ন্যাশনাল আইডি অনুসারে 35 বছর অথবা 35 বছরের উপরে, তারা সুরক্ষা প্ল্যাটফর্মে নিবন্ধন করতে পারবেন এবং উপজেলা পর্যন্ত এই টিকা গ্রহণ করার যে সেন্টারগুলো নির্বাচন করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, সেই সেন্টারগুলোতে তারা টিকা গ্রহণ করতে পারবেন। মডার্না ও সিনোফার্মের টিকা রাখা হয়েছে মহাখালী ইপিআই স্টোরে। বুধবার থেকে টিকার জন্য সারা দেশে শুরু হবে প্রশিক্ষণ। পরের দিন টিকা পাঠানো হবে সারা দেশে। 12টি সিটি কর্পোরেশনে মডার্না ও জেলা উপজেলায় দেয়া হবে সিনোফার্মের টিকা। আগামী সপ্তাহে টিকা পাবেন নিবন্ধিত ব্যক্তিরা। এই ভ্যাকসিনেশন কার্যক্রম পুনরায় সারা দেশে একসাথে চালু হবে। বর্তমানে আমাদের মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, সদর হাসপাতাল অথবা 250 শয্যা হাসপাতাল চালু আছে এবং সেটা আমরা এখন উপজেলা হাসপাতাল পর্যন্ত আগের মতো আমরা চালু করব এবং সেখানে পূর্বের ন্যায় রেজিস্ট্রেশনের মাধ্যমেই এই ভ্যাকসিনেশন কার্যক্রম চলবে। সুরক্ষা অ্যাপে আগে থেকে নিবন্ধিত হয়ে আছেন 15 লাখ মানুষ। টিকায় অগ্রাধিকার পাবেন তারা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কঠোর বিধিনিষেধের সপ্তম দিনেও সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে বেড়েছে যানবাহন এবং মানুষের উপস্থিতি। স্বাস্থ্যবিধি মানাতে সড়কে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের চেকপোস্টে কড়াকড়িতে কোথাও কোথাও দেখা গেছে যানজট। লকডাউন বাস্তবায়নে পুলিশ বিজিবির পাশাপাশি কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী ও র্যাব। রাজধানীর বিভিন্ন চেকপোস্টে গাড়ি ও সাধারণ মানুষকে থামিয়ে জানতে চাওয়া হচ্ছে বাইরে বের হওয়ার কারণ। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হলে বাসায় ফেরত পাঠানো হচ্ছে, করা হচ্ছে জরিমানা ও গ্রেপ্তার। কারখানার কর্মীদের পরিচয়পত্র দেখানোর পর কর্মস্থলে যেতে দেওয়া হচ্ছে। তবে রাস্তায় রিকশার পাশাপাশি বেড়েছে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল। মহাখালী থেকে আমি হাইটে যাবো গুলশান 1 নম্বরে, কিন্তু গাড়ি পাচ্ছি না, কি করবো, আমি হাইটে যাই। সরকার ফ্যাক্টরি খোলা রাখছে, গাড়ি বন্ধ। এটা তো দ্বিমুখী আচরণ হইলো। হয়তো সব বন্ধ করে রাখতো, তাহলে তো আর সমস্যা হতো না। অফিসে যেমন গাড়ি পাই না, তার জন্য দাঁড়ায় আছে। চলমান লকডাউনের সপ্তম দিনের পরিস্থিতি জানাতে রাজধানীর যাত্রাবাড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, আজ রাজধানীর সড়কের চিত্র কেমন দেখছেন? অকারণে বের হওয়া মানুষকে জরিমানা করা হচ্ছে কিনা, আর এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? আসলে ভোর থেকেই কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন পয়েন্টগুলো এবং বিশেষ করে অলিগলি যে জায়গাগুলো রয়েছে, আমরা দেখেছি যে অলিগলিতে কিন্তু মানুষের একটা ব্যাপক ভিড় থাকে। আমি সেই জায়গাগুলো ঘুরে দেখেছি, কিন্তু আজকে কিন্তু আসলে ওরকমভাবে মানুষ চোখে পড়ছে না। মানুষ দেখা যাচ্ছে রাস্তায়, কিন্তু তারা আসলে যৌক্তিক কারণ দেখাতে পারছে আইন শৃঙ্খলা বাহিনীকে। আমরা বেশ কয়েকটি চেকপোস্ট আইন শৃঙ্খলা বাহিনী যারা সদস্যরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে আসলে যে গাড়িগুলো ধরা হচ্ছে বা যে মানুষকে আটকানো হচ্ছে, তারা তাদের পরিচয়পত্র দেখাতে পারছে বা তাদের সুনির্দিষ্ট কারণ বলতে পারছে, যে কারণে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে ব্যতিক্রমও আছে, যারা আসলে সেরকম কোনো কারণ দেখাতে পারছে না, তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, আটক, এরকম ঘটনাও কিন্তু ঘটছে। আমরা এখন পর্যন্ত এমনটি জানতে পেরেছি। তবে একটা জিনিস কিন্তু খুব সুস্পষ্ট, গত 2 দিনের সাথে যদি আজকের দিনের এই সকাল 9টা এখনের টাইমটার সাথে আমরা কম্পেয়ার করি, তাহলে একটা জিনিস দেখাই যাচ্ছে যে আজকে রাজধানীতে গাড়ির চাপ গত 2 দিনের তুলনায় কম। গাড়ি নেই ব্যাপারটা এমন না, গাড়ি আছে রাস্তায় এবং সেটা চোখে পড়ার মতোই, কিন্তু চাপের দিক থেকে যদি চিন্তা করি গাড়ির চাপ রাস্তায়, সেটা কিন্তু গত 2 দিনের থেকে কম। পাশাপাশি সাধারণ মানুষের যে চলাচল, বেশিরভাগ মানুষেরকে আমরা দেখতে পাচ্ছি আসলে পায়ে হেঁটে চলাচল করছেন আজকে বেশিরভাগ, এবং রিক্সাও আছে, রিক্সাতেও অনেকে যাতায়াত করছে। মূলত আমরা সকাল থেকে পুলিশের যেরকম টহল দেখতে পাচ্ছি, পাশাপাশি কিন্তু অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, র্যাব, বিজিবি, তাদেরও টহল আমাদের চোখে পড়েছে। পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু প্রায় অলিগলি এবং প্রধান সড়কগুলোতে টহল দেওয়া হচ্ছে। এই দৃশ্যগুলো আমাদের চোখে পড়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে সাধারণ মানুষের যে সচেতনতার জায়গা, সেটা আসলে বৃদ্ধি পেয়েছে কি পায়নি সেই বিষয়টি এখনো প্রশ্নবিদ্ধ। অনেককেই দেখা যাচ্ছে এখনো মাস্ক ছাড়া চলাচল করার একটি যে টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সিটা রয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কথা বলে যতটুকু বলছি, তাদের ভাষ্য হচ্ছে এরকম যে কিছুটা হলেও আসলে মানুষ সংযত হয়েছে, মানে বাহিরে আসার যে বিষয়টি,
সেটা কিন্তু অনেকটাই কমেছে। সার্বিকভাবে বলা যায় যে আজকে রাজধানীতে এখন পর্যন্ত যে অবস্থা দেখা যাচ্ছে, যদি সারাদিন এই অবস্থায় থাকে অর্থাৎ গাড়ির চাপটা না বাড়ে, তাহলে গত 2 দিনের তুলনায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে কিন্তু প্রতীয়মান হচ্ছে। বনি ইবনে কামাল জানিয়েছিলেন রাজধানীর যাত্রাবাড়ি থেকে। লকডাউন ও করোনা পরিস্থিতি নিয়ে আরও জানাতে রাজশাহী চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমেই রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, সেখানে কি অবস্থা লকডাউনের এবং করোনা পরিস্থিতি ঠেকাতে যে লকডাউন দেওয়া হচ্ছে জনগণ মানছেন কিনা? আসলে গত কয়েকদিনের তুলনায় লকডাউনের যে পরিস্থিতি সেইটি কিন্তু আমরা দেখছি যে আজকে রাজশাহী নগরীতে মানুষের যে চলাচল গত কয়েকদিন ধরে সেইটি কিছুটা কম, তবে গণপরিবহন চলছে, ব্যক্তিগত যানবাহন চলছে, পাশাপাশি অন্যান্য যে ছোটখাটো যানবাহনগুলো চলছে। তো মানুষের মধ্যে যে সচেতনতা বোধ সেইটি আমরা এখনো সেইভাবে যে দেখা বিষয়টি বোঝার কথা সেইটি আমরা এখন বুঝতে পারছি না। মানুষ এখনো মাস্ক ছাড়া চলাচল করছে, যানবাহন যেগুলো উঠছে সেগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হচ্ছে না, বা কাঁচা বাজারে যেখানে তারা যে বাজার করতে সেইখানেও সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে এখনো মানুষ সেভাবে সচেতন না হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনী বেশ কঠোর অবস্থানে আছে। আমরা দেখছি প্রতিদিনই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নগরীর প্রবেশদ্বার সহ বিভিন্ন পয়েন্টে তারা চেকপোস্ট বসাচ্ছে। সেইখানে যানবাহনে যদি একাধিক মানুষ থাকে সেক্ষেত্রে তাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে, কেন তারা বের হয়েছে সেটির কৈফিয়ত করছে, এবং যদি সদুত্তর না পায় সেক্ষেত্রে তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি আইন সেনাবাহিনী ও বিজিবিও কিন্তু মাঠে কাজ করছে, তারাও জেলা প্রশাসনের সাথে এক হয়ে তারা কাজ করছে। জেলা প্রশাসন জানিয়েছে যে গত 24 ঘন্টায় তারা রাজশাহী নগরী সহ 9টি উপজেলায় 86টি ভ্রাম্যমাণ আদালত চালিয়ে মামলা করেছে এবং সেখানে 75,000 টাকা জরিমানা করেছে। তো মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সবাই সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে। আর রাতে মেডিকেল কলেজের চিত্র যদি বলি বা করোনার পরিস্থিতির চিত্র বলি, সেই মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু গত 24 ঘন্টায় 20 জন মারা গেছে, তার মধ্যে 2 জন করোনা আক্রান্ত হয়ে 17 জন উপসর্গ নিয়ে এবং 1 জন নেগেটিভ মারা গেছে। তো হাসপাতালের কয়েকদিনের তুলনায় গত 24 ঘন্টায় রোগী 66 জন ভর্তি হয়েছে। হাসপাতালে গত কয়েকদিনের তুলনায় কিন্তু রোগীর চাপটা কিছুটা হল কমেছে। আমরা এর আগে দেখেছি যে হাসপাতালে 490, 95 এমনকি 500 পর্যন্ত রোগী ভর্তি ছিল। গত 24 ঘন্টা রোগী ভর্তির হাসপাতালে কিন্তু 400 জন রোগী ভর্তি আছে এবং এই হাসপাতালের যে বেড সংখ্যা সেটি 13টি ওয়ার্ড নিয়ে করোনা ইউনিট, সেখানে আরো 49টি বেড বাড়িয়ে এখন 454টি বেড করা হয়েছে হাসপাতালে। আর হাসপাতালে কদিন ধরে যে রোগীর চাপ বা করোনার নমুনা পরীক্ষা বিবেচনায় যে সংক্রমণের হার সেটি কিন্তু রাজশাহীতে কমে এসেছে। রাজশাহীতে গত 2 থেকে 3 দিনে যে 34-29 ছিল সেটি কিন্তু গত 24 ঘন্টায় করোনা নমুনা শনাক্তের হার কিন্তু 21% নেমে এসেছে। অর্থাৎ বলা যায় যে করোনা নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার কমলেও কিন্তু উপসর্গ নিয়ে মানুষজন মারা যাচ্ছে। এর অন্যতম কারণ হলো মানুষের মধ্যে করোনা নিয়ে অসচেতনতা বোধ। আমরা দেখতে পাচ্ছি যেসব রোগী মারা যাচ্ছে সেগুলো বেশিরভাগই কিন্তু উপজেলা পর্যায়ের বা প্রান্তিক পর্যায়ের। রাজশাহী চিত্রটা আমরা জানলাম। আমরা জানতে চাই চট্টগ্রামের খবর। চট্টগ্রামে রয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, এর আগেও আপনি জানিয়েছেন যে লকডাউন চলছে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন। এই মুহূর্তে আসলে সেখানে কেমন দেখছেন, আর সাধারণ মানুষ আসলে বের হয়েছে কিনা, স্বাস্থ্যবিধির বিষয়গুলো মানছেন কিনা? আমরা এখন চট্টগ্রাম সার্কিট হাউসের সামনে কাজীদৈরি মোড়ে আছি এবং শহরের ভেতরে আমরা বেশ কয়েকটি মোড় ঘুরে দেখেছি। এখনও কিন্তু প্রশাসনের যে প্রশাসনিক তৎপরতা সেটি আমাদের চোখে পড়েনি। তবে শহরের 2টি প্রবেশদ্বার, চট্টগ্রাম সিটি গেট এবং চট্টগ্রামের শাহ আমানত যে সেতু এলাকা করোনা পুলিশ, সেখানে সেনাবাহিনীর যে চেকপোস্ট সেগুলো কাজ করছে। আমরা একটু দেখাতে চাই যে আপনি দেখছেন যে রাস্তায় যেহেতু গণপরিবহন বন্ধ, সেই হিসেবে আমরা সকালের দিকে যতটা যানবাহনের উপস্থিতি এবং সাধারণ মানুষের উপস্থিতি দেখেছি, এখন কিন্তু আস্তে আস্তে কিছুটা বেড়েছে। অর্থাৎ অফিসগামী মানুষজন এখন ঘর থেকে বেরিয়েছেন, যেহেতু কলকারখানা খোলা, বিভিন্ন অফিস খোলা, ব্যাংক খোলা, কোর্ট চলছে, সেজন্য আসলে অনেকেই আছেন যারা তাদের প্রয়োজনে বেরোচ্ছেন। এবং আমরা গত কয়েকদিন অর্থাৎ গত 6 দিন ধরে যেমনটা দেখছি যে সাধারণত 9টার পরে 10টার দিক থেকে মূলত বিভিন্ন চেকপোস্টগুলোতে, মোড়গুলোতে পুলিশের তদারকি শুরু হয় এবং তখন কিন্তু তারা যাদেরকেই সামনে পান বা যাদেরকেই একটু সন্দেহভাজন মনে হয় যে অযথা বের হয়েছেন তাদেরকে কথা বলেন, তাদেরকে জরিমানা করেন। এবং গতকালকে আমরা দেখেছি এরকম প্রায় 105টি মামলা করা হয়েছে। তো
এই অবস্থায় আসলে সাধারণ মানুষের যে সচেতনতা সেটি জরুরি বলে মনে করছে স্বাস্থ্য সংশ্লিষ্টরা। কারণ চট্টগ্রামে কিন্তু গত এক সপ্তাহ ধরে যে করোনা শনাক্তের যেই হার সেটি খুব বেশি, অর্থাৎ আজকেও আমরা দেখছি যে 611 জন করোনা শনাক্ত হয়েছে মাত্র 1634টি নমুনা পরীক্ষা করে। গতকালকেও আমরা দেখেছি প্রায় 662 জন করোনা আক্রান্ত হয়েছিলেন। তো আমরা এই বিষয়গুলো নিয়ে সিভিল সার্জনের সাথে কথা বলেছিলাম। সিভিল সার্জন আসলে যেটি বলছেন যে চলমান যে লকডাউন, এই লকডাউনের যেই ফলে আদৌ কোনো কাজে আসছে কিনা সেটি আরও এক সপ্তাহ পরে বোঝা যাবে। এখন যে সংক্রমণের বিষয়টি হচ্ছে সেটি মূলত আগেই অর্থাৎ লকডাউনের আগেই তারা আক্রান্ত হয়েছেন বলেই তার ধারণা। এবং আমরা গত কয়েকদিন ধরে কিন্তু চট্টগ্রামে মৃত্যুর যে মিছিল সেটিও দেখছি যে বেশ ঊর্ধ্বমুখী, অর্থাৎ আজকে চট্টগ্রামে মারা গেছেন 4 জন, গতকালকে 10 জন মারা গিয়েছিলেন এবং এই নিয়ে মোট এখন মৃত্যুর সংখ্যা 735 জন। আর আমরা যদি একটু এই পর্যন্ত যে আক্রান্তের কথা বলি, প্রায় 62,000-এর উপরের মানুষ চট্টগ্রামে আক্রান্ত হয়েছেন। এখন এই মুহূর্তে আজকে থেকে টিকা নিবন্ধন শুরু হচ্ছে এবং ধারণা করা হচ্ছে যে টিকা দেওয়া শুরু হলে হয়তো আর এই বিষয়টা আরেকটু নিচে নেমে আসতে পারে এই সংক্রমণের হার। আর সবচেয়ে জরুরি সেটি হচ্ছে মানুষের সচেতনতা, যদিও সেটি আমরা শহরের ভেতরে খুব একটা মানুষের মধ্যে এই সচেতনতা দেখছি না। দর্শক, রাজশাহী এবং চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন সহকর্মীরা। করোনা মহামারীতে বেড়েছে মানসিক রোগীর সংখ্যা, করোনা সংক্রমণের আতঙ্ক, চিকিৎসা নিয়ে অনিশ্চয়তা, মৃত্যু ভয়, অর্থনৈতিক বিপর্যয়, বেকারত্বের কারণে অবনতি হচ্ছে মানসিক স্বাস্থ্যের। এই অবস্থায় সবাইকে মানসিক চাপ মোকাবেলার দক্ষতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন মনোবিদরা। বৈশ্বিক মহামারী করোনা বদলে দিয়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। প্রাণঘাতী রোগের প্রভাবে সামাজিক অর্থনৈতিকভাবে বিপর্যস্ত বাংলাদেশ। সংক্রমণের ভয়াবহতা, স্বজন ও পরিচিতদের মৃত্যু, সামাজিক বিচ্ছিন্নতা ইত্যাদি মারাত্মক প্রভাব ফেলেছে মানসিক স্বাস্থ্যে। মনোবিদরা বলছেন, করোনাকালে মানসিক সমস্যার জন্য চিকিৎসা নেয়া মানুষের সংখ্যা বেড়েছে। তাদের মধ্যে দেখা গেছে বিষণ্ণতা, উদ্বিগ্নতা, প্যানিক অ্যাটাকের মতো মানসিক উদ্বেগজনিত নানা ধরনের উপসর্গ। আগে থেকে যারা মানসিক চাপ মোকাবেলায় একটু অদক্ষ বা একটু কম ক্ষমতা একটু কম, তাদের মধ্যে কিন্তু এই যে মহামারীর যে চাপ, তাদের মধ্যে হলো আসলে মেইনলি এই ধরনের রোগের বা সিমটমগুলো আমরা বেশি দেখছি। লাইফটাকে মনে হয় খুব ওয়ার্থলেস, কনফিডেন্স লেভেলটা খুব কম হয়, খেতে অরুচি, অনেক সময় ওয়েট লস করে, আবার ওয়েট গেইন করে, ঘুমের প্রবলেম হয়, অনেক সময় হলো মেজাজ খিটখিটে হয়ে যায়। এটা তখন কিন্তু তার ডিপ্রেশন বলে, অ্যাংজাইটি বলে দুটোই কিন্তু বাড়িয়ে দিচ্ছে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের গবেষণা বলছে, দেশের 46% মানুষ বিষণ্ণতায় ভুগছে, দুশ্চিন্তাগ্রস্ত 33% মানুষ। প্রাপ্তবয়স্কদের মধ্যে মানসিক রোগে ভুগছে 18.7% মানুষ। অন্যদিকে বেসরকারি সংস্থা ব্র্যাকের গবেষণা অনুযায়ী করোনায় বিষণ্ণতার হার 7% বেড়ে দাঁড়িয়েছে 46%। বেড়েছে আত্মহত্যার প্রবণতাও। সকল পর্যায়ে, লকডাউনে, আমাদের চিকিৎসাকালীন সময়ে, চিকিৎসার পরে এবং যখন যারা ঘরে অবস্থান করছে তাদের প্রত্যেকের সকল ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে। লকডাউন দেওয়ার সময় মাথায় রাখবো মানসিক স্বাস্থ্যটা কী হবে। আমরা যখন চিকিৎসা করব তখন মনে হবে মানসিক স্বাস্থ্যটা কী হবে। আমরা কোনো মৃত্যুর সংবাদ যখন দেব কোনো ব্যক্তিকে, তার আত্মীয়ের, তখন আমাকে তার মানসিক স্বাস্থ্যের জায়গাটাকে মাথায় রাখতে হবে। মানসিক সংকট থেকে বাঁচতে পরিবারের সদস্যদের সাথে আরও বেশি সময় কাটানো, ইন্টারনেটে আসক্তি কমানো, বন্ধু ও সহপাঠীদের সাথে সংযুক্ত থাকার পরামর্শ দিয়েছেন মনোবিদরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ, সংবাদে আরও থাকছে। করোনার মধ্যে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় সর্বোচ্চ প্রবৃদ্ধি, প্রথমবার আয় 50,000 কোটি টাকার বেশি। হারারেতে একমাত্র টেস্টে দুপুরে লড়বে বাংলাদেশ জিম্বাবুয়ে, অনিশ্চিত তামিম, দলীয় পারফরম্যান্সের লক্ষ্য। করোনা পরিস্থিতির কারণে এখনো বেশিরভাগ জেলাতেই বসেনি কোরবানির পশুর হারে। এতে বছর ধরে লালন পালন করা পশু বিক্রি নিয়ে শঙ্কায় পড়েছেন খামারিরা। পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে অনলাইনে পশু বিক্রির উপর জোর দিচ্ছে স্থানীয় প্রশাসন।
লক্ষ্মীপুরের বিভিন্ন খামারে কোরবানির জন্য প্রায় 50,000 পশু প্রস্তুত করা হয়েছে। সময় এগিয়ে এলেও দেখা নেই ক্রেতার। আর করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে পশুগুলোকে হাটেও তুলতে পারেনি কেউ। এ অবস্থায় পশু বিক্রি নিয়ে বিপাকে পড়েছেন খামারিরা। গরু ছাগল বাজারে উঠাতে পারি না, তো মানুষের আসে না বাজারও। এইভাবে আনবো হাট বাজার মিলবো কিনা, গরু বাজারে উঠাতে পারবো কিনা, এটাও তো সন্দেহ আছে। নাটোরে কোরবানির হাটে বিক্রির অপেক্ষায় প্রস্তুত 3,35,000 পশু। দেশব্যাপী করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে বাজারজাত নিয়ে শঙ্কায় খামারিরা। এই গরুটা আমি এই কোরবানিতে 20 লক্ষ টাকা মূল্য দাবি করছি। খামার মালিকেরা চিন্তিত যে গরুগুলো সঠিকভাবে বিপণন করতে পারবো কিনা। পরিস্থিতি বিবেচনায় কোরবানির পশু বিক্রির জন্য 10টি অনলাইন প্ল্যাটফর্ম চালু করার কথা জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। অনলাইন প্ল্যাটফর্ম করেছি, সেই অনলাইন প্ল্যাটফর্ম সহ আমাদের জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহায়তায় এই সমস্ত পশুকে অন্য জেলায় নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা আমরা করব। গোপালগঞ্জে এখনো বসেনি পশুর হাট। যারা ঋণ নিয়ে কোরবানির পশু পালন করছিলেন, করোনার কারণে বিপাকে পড়েছেন তারা। 40 থেকে 50,000 টাকা খরচ পড়ে গেছে একটা গরু পালতে। এই মহামারীর কারণে যদি হাট না বসে তাহলে আমরা দুশ্চিন্তায় আছি যে এই গরুগুলো কিভাবে বিক্রি করব। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের অনলাইন পেজে পশু বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক খামারি তাতে ছবি পোস্ট করে পশু বিক্রির চেষ্টাও করছেন। 5টি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে খামারিরা তাদের উৎপাদিত গবাদি পশু অনলাইনের পাশাপাশি অনুমোদিত গরুর হাটে ক্রয় বিক্রয় করতে পারবেন। কোরবানি পশুর ন্যায্য দাম এবং দ্রুত বাজারজাতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন প্রান্তিক খামারিরা। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা সহ প্রধান নদ নদীর পানি বাড়তে থাকায় কুড়িগ্রাম ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি বাড়ায় দেশের মধ্যাঞ্চলের মুন্সিগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জেও বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। কুড়িগ্রামে তিস্তা ও ধরলার পানি সামান্য কমলেও বেড়েছে দুধকুমার এবং ব্রহ্মপুত্রে। এতে জেলা সদর নাগেশ্বরী, উলিপুর, চিলমারি, রাজারহাট সহ কয়েকটি উপজেলার 70টি চরের নিচু এলাকায় পানিবন্দী প্রায় 12,000 মানুষ। ঘরবাড়ি ডুবে যাওয়ায় অনেকে আশ্রয় নিয়েছে রাস্তা ও বাঁধের উপর। ডুবে গেছে ফসলের ক্ষেত ও রাস্তাঘাট, বেড়েছে নদী ভাঙনও। সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ায় বিভিন্ন সড়ক এখনো পানির নিচে। ভারী বৃষ্টিপাত হওয়ায় পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে শেরপুর সদরে পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে দুর্ভোগ বেড়েছে ঝিনাইগাতি, নালিতাবাড়ি, শ্রীবরতী এবং নকলা উপজেলার প্লাবিত এলাকায়। ব্রহ্মপুত্র, যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে অনেকাংশেই বিপদসীমার খুব কাছাকাছি অবস্থান করছে। 50 সেন্টিমিটার থেকে 1 মিটারের মধ্যে অবস্থান করছে। এখনও পানি বিপদসীমা কোথাও অতিক্রম করে নাই, তবে সতর্ক সীমার মধ্যে রয়েছে এবং ব্রহ্মপুত্র, যমুনা অববাহিকার নিম্নাঞ্চল এবং চলাচলগুলো ইতিমধ্যে প্লাবিত হয়েছে। করোনা মহামারীর মধ্যেই গত অর্থ বছরের রাজস্ব আদায়ে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। পাশাপাশি একক প্রতিষ্ঠান হিসেবে প্রথমবারের মতো 50,000 কোটি টাকার বেশি রাজস্ব আয় হয়েছে। অনিয়ম ও চোরাচালান বন্ধ এবং শুল্ক ফাঁকি প্রতিরোধে কঠোর পদক্ষেপের ফলে এই অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছে শুল্ক কর্তৃপক্ষ। আগে থেকেই রাজস্ব আয়ে শীর্ষ প্রতিষ্ঠান ছিল চট্টগ্রাম কাস্টম হাউস। করোনার মধ্যেও দেশের সার্বিক আমদানি রপ্তানি সচল রয়েছে, যার প্রভাব পড়েছে প্রতিষ্ঠানটির রাজস্ব আহরণে। গেল আড়াই দশকে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায়ে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি ছিল 2007-08 অর্থ বছরে 30.46%। সেবার আয় হয়েছিল 13,900 কোটি টাকার কিছু বেশি। গেল অর্থ বছরে প্রবৃদ্ধির সেই রেকর্ড ভাঙতে না পারলেও গড়েছে নতুন ইতিহাস। 23% বেশি প্রবৃদ্ধি নিয়ে 51,565 কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টম হাউস, যা আগের অর্থ বছরের চেয়ে 9,800 কোটি টাকা বেশি। কাস্টম কর্মকর্তারা বলছেন, শিল্পের কাঁচামাল, ভোজ্য ও জ্বালানি তেল এবং যন্ত্রপাতি খাত থেকেই সবচেয়ে বেশি রাজস্ব পাওয়া গেছে। এটা সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ী মহল এবং আমাদের এখানে যে যারা সিএনডব্লিউ আছে সহায়তা করে, এই সবাই মিলেই আমরা কাজ করছি দেখে আমাদের প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হয়েছে আমরা মনে করি। ব্যবসায়ীরা বলছেন, করোনার ভেতর এই অর্জন অবশ্যই প্রশংসার। তবে আমদানি রপ্তানিতে হয়রানি বন্ধ এবং কাগজপত্রের জটিলতা এড়িয়ে অটোমেশন চালু করা গেলে রাজস্ব আদায় আরও বাড়বে। এনবিআর এর
আমরা বন কাস্টম থেকে যতটুকু সহযোগিতা পেয়েছি, কিছুটা অনিয়ম আছে, কিছুটা সমস্যা আছে, সেগুলি যদি সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করে তাহলে রেভিনিউ ইনকাম বাড়াবে, এখানে কোনো ডাউট নেই। যারা ফরেন ইনভেস্টররা আসতেছে তারা কিন্তু প্রথমেই যদি কাস্টমসের কাছে যায় পেপার সাবমিট করার পরে যদি তাদের কোনো কারণে দীর্ঘ সময় লাগে পণ্য ডেলিভারি করতে, তারা কিন্তু এক সময় তারা দেশের প্রতি বা দেশের বিনিয়োগ করার প্রতি আগ্রহ কিন্তু তাদের প্রথম ধাক্কাটা কিন্তু কাস্টম থেকে আসে যদি কোনো কারণে দেরি হয়। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় 92% চট্টগ্রাম কাস্টম হাউস দিয়েই সম্পন্ন হয়। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। কঠোর লকডাউনেও খাগড়াছড়িতে প্রায় প্রতিদিনই বসছে হাটবাজার, জড়ো হচ্ছেন হাজারো মানুষ। ক্রেতা বিক্রেতারা অনেকেই মাস্কও ব্যবহার করছে না, এতে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। উন্মুক্ত স্থানে বাজার বসানোর কথা থাকলেও এখনো নেওয়া হয়নি উদ্যোগ। এই দৃশ্য দেখে বোঝার উপায় নেই, দেশে কঠোর লকডাউন চলছে। স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই খাগড়াছড়ির ৯ উপজেলায় পাহাড়ের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিনই বসছে হাটবাজার। আর কেনাকাটা করতে হাটে ভিড় করছেন ক্রেতা বিক্রেতারা, বাড়ছে সংক্রমণের ঝুঁকি। কি করবো ভাই, জীবনের তো একটা ইয়ে আছে, খাওয়া দাওয়া খাইতে হইব, খাওয়া দাওয়া না থাকলে তো ভাই কি করবো, এখন বাড়িতে বসে থাকলে তো মোরা লকডাউনের ব্যবসা তো ভালো না, পাসপোর্ট মাল ব্যস্ত আমার চাইটা মরিস নিয়ে বসে রয়েছি। প্রশাসনের দাবি, বর্ষা মৌসুমে উন্মুক্ত স্থানে বাজার বসানো সম্ভব হয়নি, তবে স্বাস্থ্যবিধি মানাতে মাঠে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সাপ্তাহিক হাটগুলো নিয়ন্ত্রণ করার জন্য আমাদের আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী আছে, পুলিশ আছে, বিজিবি আছে, ওনারা এই সরকারের যে স্বাস্থ্যবিধি আছে সেটা দেখছেন। এর পাশাপাশি আমরা বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট এবং আমাদের রোভার স্কাউট মাঠে আছে, তারা প্রশাসনের সহযোগিতা করছে। খাগড়াছড়িতে গত কয়েকদিনে স্বাস্থ্যবিধি না মানায় ৩ শতাধিক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বলিউডের কিং অফ ট্র্যাজেডি দিলীপ কুমার আর নেই। ৯৮ বছর বয়সে মৃত্যু হলো ভারতীয় চলচ্চিত্রের ৬ দশকের এই মহিরুহের। বুধবার সকালে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিলীপ কুমার। শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় গত বুধবার সেখানে ভর্তি করা হয় তাকে। তার মৃত্যুতে জবনিকা পড়ল রূপালী পর্দার গৌরবময় এক অধ্যায়ের। নাম মোহাম্মদ ইউসুফ খান হলেও চলচ্চিত্র জগতে তিনি দিলীপ কুমার। জন্মেছিলেন ১৯২২ সালের ১১ ডিসেম্বর পেশোয়ারে। অভিনয় শুরুর আগে পুনেতে ফল বিক্রয় করেছেন তিনি। তার প্রথম ছবি জোয়ার ভাটা মুক্তি পায় ১৯৪৪ সালে, তবে খ্যাতি আসে এর ৩ বছর পর যুগ্ন সিনেমা দিয়ে। তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে তিনি উপহার দেন দিদার, দাগ, দেবদাস, আজাদ, নায়াদর, মধুমতি, কোহিনূর, মুঘলে আজমের মত কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা দিলীপ কুমারের শেষ ছবি বৈরাগ ১৯৭৬ সালে। এরপর চলচ্চিত্র থেকে ৫ বছরের জন্য স্বেচ্ছা নির্বাসনে যান তিনি। আবারও রূপালী পর্দায় ফেরেন ১৯৮১ সালে ক্রান্তি ছবির মাধ্যমে। কোনো ভারতীয় অভিনেতা হিসেবে সবচেয়ে বেশি পুরস্কার পাওয়ায় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে ফিল্মফেয়ার পুরস্কার মনোনয়ন পান ১৯ বার। প্রথম অভিনেতা হিসেবে তিনিই পেয়েছিলেন ফিল্মফেয়ারের সেরা অভিনেতার পুরস্কার। উনিশশো ১৯৯১ সালে পদ্মভূষণ আর দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন ১৯৯৪ সালে। ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্য মনোনীত হন কিংবদন্তি এই অভিনেতা। ১৯৯৮ সালে তাকে নিশান-ই-ইমতিয়াজ সম্মাননায় ভূষিত করে পাকিস্তান। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোনো কিছু না জানিয়েই রাতের অন্ধকারে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ছেড়ে যায় মার্কিন সেনারা। বিবিসিকে কথা জানিয়েছেন ঘাঁটির নতুন কমান্ডার জেনারেল মীর আসাদুল্লাহ কোহিস্তানি। সরকারি বাহিনীর ধারণা ঘাঁটির দখলে হামলা চালাতে পারে তালেবানরা।
আফগানিস্তানে তালিবানের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি বাগরাম। শুক্রবার ঘাঁটি ছেড়েছে মার্কিন সেনারা। বাগরাম ঘাঁটির নতুন কমান্ডার জানান, আফগান সেনাদের কাছে দায়িত্ব হস্তান্তর করেনি মার্কিন সেনারা। শুক্রবার রাতে মার্কিন সেনারা বাগরাম ঘাঁটি ত্যাগ করেছেন এমন কিছু শুনতে পাই আমরা। পরে সকালে আমরা নিশ্চিত হয়েছি তারা ঘাঁটি ছেড়েছে। ঘাঁটিটি নিয়ন্ত্রণ নেওয়ার আগে লুটেরাদের আক্রমণের শিকার হন আফগান সেনারা। আমাদের পৌঁছানোর ২০ মিনিট আগে সেনারা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে চলে যায়। কাবুলে হামিদ কারজাই বিমানবন্দরে পৌঁছার পর সেনারা ফোন দেয়। নতুন কমান্ডার জানান, কয়েক হাজার গাড়ি, সশস্ত্র যান, ছোট অস্ত্র, গোলাবারুদ রেখে গেছেন মার্কিন সেনারা, তবে নিয়ে গেছে ভারী অস্ত্র। ঘাঁটিতে বর্তমানে আফগান বাহিনীর ৩,০০০ সদস্য রয়েছে। সেখানে একটি কারাগারে বন্দী আছে ৫,০০০ তালেবান সদস্য। এদিকে আশপাশের প্রত্যন্ত এলাকায় তালেবানরা তৎপর বলে জানান নতুন কমান্ডার। ঘাঁটিটির দখলে হামলা চালাতে পারে তালেবানরা, ধারণা সরকারি বাহিনীর। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ৯ বছর পর ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতালি নির্ধারিত সময় ১-১ সমতা থাকায় টাই ব্রেকারে রোমাঞ্চে স্পেনকে হারিয়েছে ৪-২ ব্যবধানে। এ নিয়ে ইউরোতে চতুর্থবারের মতো ফাইনালে আজুরিরা ছন্দ রেখে দ্বিতীয় ট্রফি জয়ের লক্ষ্যে কোচ রোবের্তো মানচিনি। ওয়েম্বলিতে স্পেনের লাল দুর্গের পতন, লারোহাদের হৃদয় ভেঙে জয়োৎসব অদম্য ইতালির। পেনাল্টি শুটআউটের স্নায়ুচাপের লড়াইয়ে সফল আজুরিরা। জর্জিনোর ঠান্ডা মাথার ফিনিশিংয়ে স্বপ্নভঙ্গ স্পেনের। যদিও শুরুর চিত্রনাট্যে স্পেনের দাপট, বিল্ড আপ ফুটবলে লারোহাদের চেষ্টা ইতালির জমাট রক্ষণ ভাঙার। সুযোগ পেলেও অরিয়াজাবাল, দানি অলমোদের দৃষ্টিকটু ফিনিশিংয়ে বেড়েছে আক্ষেপ। স্পেনের হাই প্রেসিং আর টিকি টাকার জবাব ইতালি দিয়েছে কাউন্টার অ্যাটাকে। লারোহা গোলকিপার সিমনের নির্বুদ্ধিতায় ড্রাইভিং সিটে বসার সুযোগও পেয়েছিল আজুরিরা, তবে রক্ষণ দৃঢ়তায় সে যাত্রায় রক্ষা। দ্বিতীয়ার্ধের রোমাঞ্চের আভাস মিলেছে গোলশূন্য প্রথমার্ধে। পুরনো কৌশলে বাজিমাত ইতালির। রক্ষণ সামলে আক্রমণে ওঠে প্রথম সাফল্য আজুরিদের। নিশানাবাজিতে নিখুঁত ক্যারিশমেটিক কিয়েসা। পিছিয়ে পড়ে মোরাতায় ভাগ্য ফেরানোর চেষ্টা এনরিকের। বাজি কাচি দিয়েছে, ফিনিশিং ব্যর্থতায় সমালোচিত এই স্ট্রাইকারের ফিনিশিংটা ছিল অসামান্য। নির্ধারিত সময় হয়নি মীমাংসা, অতিরিক্ত সময়ও বদলায়নি ম্যাচের ভাগ্য। পেনাল্টি শুটআউটের শুরুটা লোকাতেল্লির ব্যর্থতা দিয়ে শুরু হলেও বেলোত্তি বনুচ্চিরা সফল। যে মোরাতা বাঁচিয়ে রেখেছিলেন স্পেনকে, শেষ দিকে ডুবিয়েছেন। মোরাতার হতাশার সাথে সমাপ্তি ঘটল স্পেনের রোলার কোস্টার রাইডের। ইতালির সমর্থকদের একটি রোমাঞ্চকর রাত উপহার দিতে পেরে আমি উচ্ছ্বসিত। ম্যাচ প্রতিদ্বন্দ্বিতামূলক হবে জানা ছিল। ফাইনাল ওঠা নিঃসন্দেহে আনন্দের। এবার লক্ষ্য শিরোপা জয়ের। এ নিয়ে ৩৩ ম্যাচ অপরাজিত থাকলো ইতালি, যেখানে টানা জয় 14টিতে। ফুটবল ইজ কামিং রোমের স্বপ্ন বাস্তব হতে বাকি থাকলো আরেকটি ধাপ। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আজ হারারে টেস্ট শুরু, দুই দল দুই রকম চিন্তায়। ফিটনেস ইস্যুতে তামিমকে নিয়ে অনিশ্চিত বাংলাদেশ। অন্যদিকে হঠাৎ উইলিয়ামস আরভিনকে হারিয়ে বিপাকে জিম্বাবুয়ে। সাফল্যের লক্ষ্যে দলীয় পারফরমেন্স চান টাইগার ক্যাপ্টেন মুমিনুল। সাকিবের ফেরা ভারসাম্য বাড়াচ্ছে। খেলা শুরু আজ বাংলাদেশ সময় দুপুর 1টায়। দীর্ঘ ৮ বছরে বদলেছে দুই দলের প্রেক্ষাপট। অনেক কিছু বদলালেও টেস্টের চিত্র থেকে গেছে একই রকম। সাদা পোশাকে কোনো দলই পায়ের নিচের মাটি শক্ত করতে পারেনি। বাংলাদেশের কাছে জিম্বাবুয়ে শক্ত কোনো প্রতিপক্ষ নয়, তাই বলে নির্ভর থাকার উপায় নেই, কারণ ম্যাচটা ওদের মাটিতে। আর ব্যাটিংয়ে ধৈর্যের অভাব, বোলিংয়ে লাইন লেন্থ ধরে রাখতে না পারা আর ক্যাচ মিস টেস্টে টাইগারদের নিয়মিত ঘটনা। এবার এসব থেকে বের হতে চায় বাংলাদেশ। আসার পরে অলমোস্ট এক সপ্তাহ আপনার লাল বলে প্র্যাকটিস শুরু করছে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে ফোর্থ ডেমেন্সটা সবাই খুব ভালো ব্যাটিং করেছে, বোলিং করেছে, তো সবাই খুব ভালো ইনভলভ ছিল। আমার কাছে মনে হয়েছিল যে ওইটা ওইরকম আমার কাছে মনে হয় এখন আর নেই। তো আমার কাছে মনে হয় পুরোপুরি সবাই খুব ভালো একটা প্রিপারেশনের মধ্যে আছে। ইনজুরিতে পড়া তামিমের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষার কথা বলা হলেও হারারেতে তার মাঠে নামার সম্ভাবনা খুবই কম।
তবে মুশফিককে নিয়ে শঙ্কা কেটে গেছে, আর দলের ভারসাম্য বাড়াচ্ছে সাকিবের ফেরা। আমার কাছে মনে হয় যে দেখেন ওনার যে ইনজুরি কনসার্ন, এই কারণে আমাদের ওয়েট করা লাগছে, বুঝছেন? এইটাই, আর কোনো কিছুই না। তামিম ভাই বাংলাদেশ টিমে কত ইম্পর্টেন্ট প্লেয়ার, বিশেষ করে আমার জন্য উনি খুব একটা ভাইটাল প্লেয়ার। এই কারণে আমার জিনিসটা একটু সময় নিয়ে একটু দেখতে হবে, এই কারণে আমি ওয়েট করছি। ঘরের মাঠে জিম্বাবুয়ে সবশেষ জয় পেয়েছে 7 বছর আগে পাকিস্তানের বিপক্ষে। এরপর একটা করে বছর গেছে সিরিজও। এবারও কাজটা কঠিন হয়েছে শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন না থাকায়। করোনা আক্রান্তের সংস্পর্শে আসায় শেষ মুহূর্তে ছিটকে গেছেন এ দুজন। দুই অভিজ্ঞকে হারানো দলের জন্য ধাক্কা, তবে অন্যদের জন্য সুযোগ। নতুন প্রতিভাবান ক্রিকেটার দলে আছে, দল হয়ে খেলতে পারলে ফল আসবে। হারারের উইকেটে পেসারদের রাজত্ব চলে, সে কথা মাথায় রেখে 3 পেসারের সাথে 2 স্পিনার নিয়ে নামতে পারে বাংলাদেশ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘরের মাঠে জিম্বাবুয়ের শক্ত প্রতিপক্ষ, তবে অভিজ্ঞতায় বাংলাদেশকে এগিয়ে রাখছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নানু। সতর্ক থেকে টেস্ট মেজাজ ধরে রাখার তাগিদ তার। অন্যদিকে হারারেতে সাফল্যের মন্ত্র জানিয়েছেন 2013 এর নায়ক রবিউল ইসলাম। তাসকিন রাহিদের নিজস্ব শক্তির উপর বিশ্বাস রাখার পরামর্শ সাবেক পেসারের। মিরপুরে দ্বিতীয় দিনের মতো অনুশীলনে দেশে থাকা ওয়ানডে ও টি-20 দল। করোনা সতর্কতায় প্রথম দিন যোগ দিতে না পারলেও এদিন নেগেটিভ রিপোর্ট নিয়ে অনুশীলনে সাইফুদ্দিন, নাইম শেখ, ছুটিতে মুস্তাফিজ ও বিপ্লব। মিরপুরে সংক্ষিপ্ত ফরম্যাটের অনুশীলনের মাঝে সবার চোখ এখন হারারেতে। 2 নির্বাচক নান্নু বাশারের সাথে হয়তো কোচ সোহেলের সে আলোচনায় চলছে। শেষবার জিম্বাবুয়ে সফরে টেস্ট সিরিজটা বাঁচিয়েছিল বাংলাদেশ। এরপর 2 দলের মুখোমুখিতে প্রতিবারই ফেভারিট হিসেবে নেমেছে টাইগাররা। এবার খেলাটা প্রতিপক্ষের মাটিতে বলে বাড়তি সতর্কতা। জিম্বাবুয়ে অবশ্যই স্ট্রং কন্ডিশন, ওদের কন্ডিশনে, কিন্তু আমাদেরও যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে। তো সেই সময় আমাকে ওই অভিজ্ঞতাটা আমরা কাজে লাগাতে পারলে, এবং লাস্ট সিরিজ যেটা আমরা খেলেছিলাম টেস্টে অনেক দিন আগে, এটা 1-1 হয়েছিল। তো এখন আমাদের দল অনেকগুলো টেস্ট খেলে কিন্তু একটা এক্সপিরিয়েন্স নিয়েছে। তো সেই হিসাবে আমি মনে করি প্লেয়ারটা সেরাটা দিতে পারলে ইনশাল্লাহ সেরা খেলাটাই দিতে পারে। জিম্বাবুয়ের কন্ডিশনে 8 বছর আগে সিরিজ নির্ধারণী টেস্টে রবিউল ইসলামের সুইংয়ে পরাস্ত হয়েছিল স্বাগতিক দল। 2 টেস্টে নিয়েছিলেন 15 উইকেট। তাই জিম্বাবুয়ের পিচ কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা রাখেন সাবেক এই বোলার। তাসকিন, ইবাদত রাহিদের জন্য দিয়েছেন পরামর্শ। আর শুরুর সুইং সামলাতে ওপেনারদের ধৈর্য ধরে খেলার তাগিদ রবিউলের। উইকেটের ধরনটা দেখেই আমার মনে হয় বোলিং করাটা বেটার। যদি উইকেটে বাউন্স থাকে তো সেক্ষেত্রে আমার পার্সোনাল অপিনিয়ন সেটা হচ্ছে একটু আপ বোলিং করা, সিমে হিট করে বোলিংটা সুইং করানোর চেষ্টা করা। এই ব্যাটসম্যানদের ক্ষেত্রে প্রথমে ইনিশিয়ালি গেলাম, বলটাকে সুন্দরভাবে আমরা দেখব, খেলবো। টেস্টে সাফল্য পেতে লঙ্গার ভার্সন ক্রিকেটকে ঢেলে সাজাতে চায় বিসিবি। 2 বছর মেয়াদী পরিকল্পনা সেপ্টেম্বর থেকে বাস্তবায়নে নামবে বোর্ড। নির্বাচক প্যানেল থেকে ইতিমধ্যে তৈরি হয়েছে রূপরেখা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ।